আচ্ছা মিস্টার মার্কাস, আপনার সিন্দুকটা একবার দেখা দরকার। আশা করি আপনার আপত্তি হবে না। না না না, অবশ্যই না মসিয়ে পড়ো, দেখবেন বই কি। পোয়ারো উঠে গিয়ে সিন্দুকে পাল্লা টেনে ধরে ভেতরটা পরীক্ষা করতে লাগলো। ভেলভেটের আস্তরণ লাগানো শূন্যগর্ভ সিন্দুকটা খুবই করুণ লাগছিল আমাদের। পাল্লাটা বার দুয়েক নাড়াচাড়া করলো পোয়ারো। সন্দেহের স্বরে বলে উঠল, কি ব্যাপার, পাল্লাটা দেখছি ঠিক মতো লাগছে না। পোয়ারো মাথাটা নিচু করে কি দেখলো, পরে ভেতরে হাত ঢুকিয়ে একটা দস্তানা বের করে আনলো। এটাই কবজে আটকে ছিল। এটা দেখছি কোনো পুরুষের দস্তানা, দেখুন তো চিনতে পারেন কিনা। পোয়ারো সোজা হয়ে দাঁড়িয়ে দস্তানাটা মিস্টার মার্কাসের দিকে এগিয়ে ধরল। ওহ, এটা তো আমারই দস্তানার একটা। বলেন মিস্টার মার্কাস। পোয়ারো আবার নিচু হয়ে সিন্ধুকে ভেতরে হাত বোলাতে লাগলো। আরও কি একটা আছে দেখছি। ধূমপান মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক, এতে ক্যান্সার হয়। নমস্কার, আমি লোকনাথ। গল্প অ্যান্ড গো চ্যানেলে আপনাদেরকে স্বাগত। বিভিন্ন স্বাদের গল্প, প্রবন্ধ এবং উপন্যাস শুনতে আমাদের চ্যানেলটিকে ফলো করুন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন। শুরু হচ্ছে আগাথা ক্রিস্টির গল্প দ্য ডাবল ক্লু। টেলিফোনে জরুরি আহ্বান পাওয়ার সঙ্গে সঙ্গেই পোয়ারো আর আমি হাজির হলাম মিস্টার মার্কাস হার্ডম্যানের বাড়ি। দেখলাম ছোটোখাটো চেহারার হৃষ্টপুষ্ট স্বাস্থ্যের মানুষটি লেখার টেবিলে বসে কাগজ কলম নিয়ে কিছু লেখবার চেষ্টা করছেন। ঘরের আসবাবের মধ্যেই ভদ্রলোকের বৈভব আর বিলাসবহুল জীবনের পরিচয় পাওয়া যায়। অর্থবান মানুষ হলেও একটি বিষয়ে তিনি অত্যন্ত খ্যাতিমান। নানা দুষ্প্রাপ্য জিনিস সংগ্রহ করা তার শখ। প্রাচীন নকশা, শিল্পকর্ম, পুরনো কালের পাখা, গহনা, রত্ন ইত্যাদির এক মূল্যবান সংগ্রহ তিনি নিজের চেষ্টায় গড়ে তুলেছেন। আমাদের উষ্ণ অভিবাদন জানিয়ে আসন গ্রহণ করতে অনুরোধ করলেন। ওহ, মসিয়ে পড়ো, আপনারা এসে পড়া এবারে একটু স্বস্তি পাচ্ছি। কি করব বুঝতে পারছিলাম না। আমার সংগ্রহের অত্যন্ত মূল্যবান কিছু রত্ন খোয়া গেছে। পুলিশকে জানালে ব্যাপারটা জানাজানি হতে বাকি থাকবে না। তাছাড়া সংশ্লিষ্ট অনেক বিষয়ে আমার কোনো নিয়ন্ত্রণও থাকবে না। এদিকে পুলিশকে না জানালে মূল্যবান রত্নগুলো উদ্ধার করাও সম্ভব হবে না। এমনই দোটানায় পড়ে শেষ পর্যন্ত আপনার শরণাপন্ন হওয়াই স্থির করলাম। এতে দুটো দিকই রক্ষা হবে। সমস্ত ব্যাপারটা গোপন থাকবে, কোনো প্রচার পাবে না। আবার হারানো রত্নও আমার হাতে ফিরে আসবে। মুছে পড়ো, এরপরেই তড়িঘড়ি আপনাকে টেলিফোন করি। ব্যাপারটা বুঝতে পারলাম, বলল পোয়ারো। আচ্ছা আপনার কি কি অমূল্য রত্ন খোয়া গেছে বলে মনে হয়? মসিয়ে পড়ো, যেসব পদ্মরাগ মণি আর পান্নার নেকলেস আমার খোয়া গেছে, সেগুলোর কথা মনে পড়লে আমার হৃৎস্পন্দন বন্ধ হবার উপক্রম হয়। এইসব বহুমূল্য গহনা একসময় ক্যাথরিন দ্য মেডিচির ছিল। বুঝতে পারছি, বলল পোয়ারো। কিন্তু এসব রত্ন অলংকার আপনার সংগ্রহ থেকে অদৃশ্য হলো কিভাবে, এবারে আমাকে খুলে বলুন। হ্যাঁ, সে কথা বলবার জন্যই আপনাকে ডেকেছি মসিয়ে পোয়ারো। মাঝে মাঝে আমার এখানে বন্ধুদের নিয়ে ছোটোখাটো চায়ের আসরের ব্যবস্থা করি। গতকালও এমনই একটা আসরের ব্যবস্থা ছিল। আচ্ছা আপনার বন্ধুদের কতজন উপস্থিত ছিলেন? জানতে চাইল পোয়ারো। আয়োজন সামান্যই ছিল, মাত্র 6 জন মানুষ উপস্থিত ছিলেন। আসরের প্রধান আকর্ষণ ছিলেন পিয়ানোবাদক নাকোরা আর অস্ট্রেলিয়ার বিখ্যাত গায়িকা ক্যাথরিন বার্ড। গান বাজনার ব্যবস্থাটা হয়েছিল স্টুডিওতেই। যাই হোক, ওই দেয়ালের দিকে যে সিন্দুকটা দেখছেন, ওর ভেতরেই রাখা ছিল মধ্যযুগের গয়নাটি। বিকেলের দিকে অতিথিদের ওসব দেখাচ্ছিলাম। সিন্দুকটার ভেতরে গয়নাগাটি রাখার বিশেষ ব্যবস্থা করা আছে। ভেতরটা অনেকটা ক্যাবিনেটের মতো। রত্নগুলো দেখানোর যাতে সুবিধা হয় সেজন্য ওর পেছন দিকে রঙিন ভেলভেট লাগানো আছে। এরপর ওপাশের দেওয়ালে সিন্দুকে রাখা পাখাগুলো দেখাই। এসব দেখতে দেখতে সন্ধ্যা হয়ে এলো। তখন সবাই মিলে গান শুনতে স্টুডিওতে যাই। এ পর্যন্ত সবই ঠিকঠাক ছিল মসিয়ে পোয়ারো, কিন্তু অতিথিরা বিদায় নেবার পর আমরা ঘরে এসে যা দেখলাম, আমার মাথায় যেন বাজ পড়ল। সিন্দুকের গহনাগুলো লোপাট হয়ে গেছে। আমার যতদূর মনে হয় যাবার সময় সিন্দুক ঠিক মতো লাগাতে ভুলে গিয়েছিলাম, সেই সুযোগেই এই হাত সাফাই করেছে।
কি বলবো মসিয়ে পোয়ারো, ওই পদ্মরাগ মণিগুলো আর পান্নার নেকলেস আমার সারা জীবনের অক্লান্ত চেষ্টার ফল। ওগুলোর কথা আমি কিছুতেই ভুলতে পারছি না। আপনি ওগুলো ফিরে পাওয়ার ব্যবস্থা করুন। দরকার হলে ওগুলো পুনরুদ্ধারের জন্য আমার সর্বস্ব ব্যয় করব। কিন্তু একটা কেবল অনুরোধ, এইসবের জন্য কোনো প্রচার চলবে না। লোক জানাজানি হোক আমার একদম ইচ্ছে নয়। আমার উদ্দেশ্যটা নিশ্চয়ই আপনি উপলব্ধি করতে পেরেছেন। দেখুন, অতিথিদের সকলেই ছিলেন আমার ঘনিষ্ঠ বন্ধু, এতে কোনো সন্দেহ নেই যে এদের মধ্যেই কেউ এ কাজ করেছেন। খুবই দুঃখজনক হলেও আমি চাই সকলের মান সম্ভ্রম বজায় থাকুক। আমার গয়নাগুলোও আমি ফিরে পাই। জানাজানি হলেই কেলেঙ্কারি, সেটা আমার নিজেরই খুব খারাপ লাগবে। মিস্টার মার্কাসের কথা শেষ হলে পোয়ারো মাথা ঝাঁকিয়ে বোঝালেন তিনি ব্যাপারটা উপলব্ধি করতে পেরেছেন। মিস্টার মার্কাস, আপনারা যখন স্টুডিওতে যান, আপনার নিশ্চয় মনে আছে তখন সবার শেষে কে এই ঘর ছেড়ে যান? হ্যাঁ, মনে আছে মসিয়ে পোয়ারো। সবার শেষে এই ঘর ছেড়ে বের হন মিস্টার জনস্টন। আচ্ছা, মিস্টার জনস্টনের পরিচয়? জানতে চাইল পোয়ারো। উনি দক্ষিণ আফ্রিকার একজন ধন কুবের। সম্প্রতি পার্ক লেনে অ্যাবেড রেবির বাড়িটা ভাড়া নিয়েছেন। আমার ঘর ছেড়ে যাবার পরেও তিনি এই ঘরে কয়েক মিনিট দেরি করেছিলেন। কিন্তু মসিয়ে পোয়ারো, এই ব্যাপারে তার ভূমিকার কথা আমি একদম ভাবতে পারছি না। আচ্ছা, অতিথিদের মধ্যে কেউ কোনো অজুহাতে পরে কি এই ঘরে ঢুকেছিলেন? হ্যাঁ মসিয়ে পোয়ারো, এরকম একটা প্রশ্ন আমিও আশা করছিলাম। আমার অতিথিদের মধ্যে 3 জন সেই কাজটা করেছিলেন। তারা কারা? কাউন্টেস ভেরা রোসাকাফ আর মিস্টার বার্নার্ড পার্কার আর লেডি কালকর্ন। এদের এই কাহিনীটা এবার আমাকে শোনান। ব্যাপারটা এমন হয়ে দাঁড়াবে আমি কল্পনাও করতে পারিনি মসিয়ে পোয়ারো। যাই হোক, কাউন্টেস রসাকফের কথাই প্রথমে বলছি। রাশিয়ার অভিজাত বংশের অত্যন্ত আকর্ষণীয় মহিলা, সম্প্রতি এই দেশে এসেছেন। আমাকে বিদায় সম্ভাষণ জানাবার পরেও তিনি অনেকক্ষণ ঘরে অপেক্ষা করছিলেন। আমি অবাক হয়ে গিয়েছিলাম যখন দেখি এই ঘরে আমার রত্নের ক্যাবিনেটের দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছেন। এই ব্যাপারটা আমার মনে গেঁথে আছে মসিয়ে পোয়ারো, অস্বীকার করব না। ব্যাপারটা আমার খুবই সন্দেহজনক মনে হয়। আপনারও তাই মনে হচ্ছে না? হ্যাঁ, অত্যন্ত সন্দেহজনক। এসব পরে বিচার করা যাবে, এখন অন্য দুজনের কথা শোনা যাক, বললেন পোয়ারো। তাই বলছি, ছোট মাপের জিনিসপত্র রাখার সুন্দর একটা বাক্স দেখার জন্য খুব আগ্রহ প্রকাশ করেছিলেন লেডি কালকর্ন। আমি সেটা তাকে দেখাবার ইচ্ছা প্রকাশ করলে পার্কার সেটা নিয়ে যাবার জন্য এই ঘরে এসেছিল। লেডি কালকর্ন ভদ্রমহিলাটি কে? এই নাম আপনার শুনে থাকবার কথা। দাতব্য সমিতির কাজকর্মের সঙ্গে তিনি দীর্ঘদিন জড়িত। বেশ বলিষ্ঠ চরিত্রের মধ্যে বয়স্কা ইংরাজ মহিলা। তিনি তার হাতে ব্যাগটা খুঁজে পাচ্ছিলেন না, তাই সেটা খুঁজতে এই ঘরে এসেছিলেন। আচ্ছা, এই হলো আপনার এদিককার ঘটনা, বললেন পোয়ারো। তাহলে আমাদের সন্দেহভাজন ব্যক্তি দেখা যাচ্ছে 4 জন। এরা হলেন দক্ষিণ আফ্রিকার ধনকুবের রুস কাউন্টেস, লেডি কালকর্ন আর মিস্টার বার্নার্ড পার্কার। ওহো, মিস্টার পার্কারের পরিচয় তো জানা হলো না। পোয়ারো লক্ষ্য করলেন তার কথা শুনে মিস্টার মার্কাস কেমন চঞ্চল হয়ে উঠেছেন। ইতস্তত করে তিনি বলতে লাগলেন, পার্কার মানে খুব প্রাণবন্ত এক তরুণ, মানে আমার বিশেষ পরিচিত। বুঝলাম, আমি এরকমই কিছু অনুমান করেছিলাম। পোয়ারো সংযত কণ্ঠে বললেন, এই মিস্টার পার্কারের আর কোনো পরিচয়? লোকটি কি করে জানতে পারি? হ্যাঁ, পার্কার। সামান্য কেসে গলা সাফ করে বললেন মিস্টার মার্কাস। তেমন বলার মতো কিছু নয় যদিও, তবে বলতে পারেন নিজের কাজ ভালোই করে। এর বেশি কিছু বলতে পারছি না। এমন একটি লোক আপনার বন্ধুস্থানীয় কি করে হলো ভেবে অবাক না হয়ে পারছি না। আপত্তি না থাকলে আপনাদের মধ্যেকার সম্পর্কটা খুলে বলুন। মসিয়ে পোয়ারো, হ্যাঁ, আপত্তির কিছু নেই। আসলে পার্কার আমার 2-1টা কাজ করে দিয়েছে, এই আর কি, সামান্য কাজ। কোনো রকমে কথা শেষ করে যেন স্বস্তি পেতে চান মিস্টার মার্কাস। চোখ তুলে তাকালেন পোয়ারোর দিকে। প্রসঙ্গটা যে তাকে খুবই অস্বস্তিতে ফেলে দিয়েছে, পোয়ারো তা বেশ বুঝতে পেরেছিল। সে ব্যাপারটাকে সহজে হাতছাড়া করল না। বেশ, তারপর বলে যান। মিস্টার মার্কাসকে বলার সুযোগ করে দিয়ে নিশ্চুপ হয়ে রইল পোয়ারো। বেচারা মিস্টার মার্কাস নিজেই নিজের ফাঁদে যেন আটকে পড়েছিলেন। পোয়ারো নাছোড় অবস্থা বুঝতে পেরে শেষ পর্যন্ত রহস্যটা কবুল করতে বাধ্য হলেন তিনি।
আসলে ব্যাপারটা হলো মসিয়ে পোয়ারো, পুরনো আমলের জিনিসপত্র সংগ্রহের জন্য আমাকে একটা যোগাযোগের মাধ্যম রাখতেই হয়। ও সব জিনিসে সাধারণত খোলা বাজারে ক্রেতাদের তেমন আগ্রহ থাকে না, তাই কোনো পারিবারিক স্মৃতিচিহ্ন কারুর হাতছাড়া করবার দরকার হলে গোপনে পার্কারকে দিয়ে সেই ব্যবস্থা করাতে হয়। পুরনো জিনিসের কেনা বাজারে পার্কার সুপরিচিত, দু তরফের হয়েই সেই যোগাযোগটা করে থাকে। এতে বিক্রেতার অস্বস্তির কোনো ব্যাপার থাকে না। তার মানে পার্কার এই সব পুরনো জিনিসের সন্ধান আপনার কাছে নিয়ে আসে? জানতে চাইল পোয়ারো। তার মুখ গম্ভীর হয়ে উঠেছে। আপনি ঠিকই ধরেছেন মসিয়ে পোয়ারো, বললেন মিস্টার মার্কাস। যেমন ধরুন কাউন্টেস রসাকফ তার পারিবারিক কিছু জিনিস বিক্রি করার জন্য রাশিয়া থেকে সঙ্গে করে নিয়ে এসেছিলেন। তার সঙ্গে আমার যোগাযোগটা পার্কারই করে দিয়েছে। এই পার্কার লোকটিকে আপনি সম্পূর্ণ বিশ্বাস করেন? তাকে অবিশ্বাস করার মতো কোনো ঘটনা এখনো পর্যন্ত ঘটেনি। যাই হোক, এবারে আসল প্রসঙ্গে আসা যাক মিস্টার মার্কাস। সোজাসুজি একটা কথার জবাব দিন, এই চারজনের মধ্যে কাকে আপনার ঠিক সন্দেহ হয়? ওহ, খুবই অস্বস্তিকর প্রশ্নটা করেছেন মসিয়ে পোয়ারো, বললেন মিস্টার মার্কাস। আপনাকে আগেই বলেছি এরা সকলেই আমার ঘনিষ্ঠ বন্ধু। এদের কারোর প্রতি আমি বিশেষভাবে ইঙ্গিত করতে পারি না। সন্দেহের কথা যদি বলতে হয় সকলের কথাই আমি বলবো। আপনার কথা ঠিক পরিষ্কার হলো না মিস্টার মার্কাস। এই চারজনের মধ্যে কোনো একজনকে নিশ্চয়ই আপনার সন্দেহ হয়। এটুকু বলতে পারি, কাউন্টলেস রসাকফ বা পার্কার আপনার সন্দেহের বাইরে। লেডি কালকন আর মিস্টার জনসনের মধ্যে আপনার সন্দেহের দৃষ্টি কার দিকে রয়েছে বলুন? আপনি বড় বিপজ্জনক লোক মসিয়ে পোয়ারো, আমাকে একেবারে কোন ঠাসা করে ফেলেছেন। দেখুন, আবার বলছি, ব্যাপারটা আপোষে মিটে যায় সেটাই আমার ইচ্ছা। কোন রকম কেলেঙ্কারি আমি চাই না। তবে আপনার ধারণা জন্মাতে পারে এমন দু একটা প্রসঙ্গ আপনাকে জানাতে পারি। যেমন ধরুন লেডি কালকন, ইনি ইংল্যান্ডের এক প্রাচীন সম্ভ্রান্ত বংশের সন্তান। দুঃখজনক ব্যাপার হলো যে তার ঠাকুমা লেডি করলিনের মারাত্মক এক রোগ ছিল। তার বন্ধু স্থানীয়রা সকলেই এই সম্পর্কে ওয়াকিবহল ছিলেন। তাই লেডির পরিচারিকারা চায়ের চামচগুলো গোপনে তাদের ফেরত দিয়ে আসতো। অবস্থাটা আপনি উপলব্ধি করার চেষ্টা করুন। অর্থাৎ লেডি কালকনের ঠাকুমা বন্ধুদের চায়ের আসরে হাত সাফাই করতেন, এই হলো সরল সোজা কথাটা। হ্যাঁ, খুবই আগ্রহ জাগানো ব্যাপার মনে হচ্ছে। আচ্ছা মিস্টার মার্কাস, আপনার সিন্দুকটা একবার দেখা দরকার। আশা করি আপনার আপত্তি হবে না। না না না, অবশ্যই না মসিয়ে পোয়ারো, দেখবেন বই কি। পোয়ারো উঠে গিয়ে সিন্ধুকে পাল্লা টেনে ধরে ভেতরটা পরীক্ষা করতে লাগলো। ভেলভেটের আস্তরণ লাগানো শূন্যগর্ভ সিন্দুকটা খুবই করুণ লাগছিল আমাদের। পাল্লাটা বার দুয়েক নাড়াচাড়া করলো পোয়ারো। সন্দেহের স্বরে বলে উঠল, যে ব্যাপার, পাল্লাটা দেখছি ঠিক মতো লাগছে না। পোয়ারো মাথাটা নিচু করে কি দেখলো। পরে ভেতরে হাত ঢুকিয়ে একটা দস্তানা বের করে আনলো। এটাই কবজা আটকে ছিল। এটা দেখছি কোনো পুরুষের দস্তানা, দেখুন তো চিনতে পারেন কি না? পোয়ারো সোজা হয়ে দাঁড়িয়ে দস্তানাটা মিস্টার মার্কাসের দিকে এগিয়ে ধরল। ওহ, এটা তো আমারই দস্তানার একটা, বলেন মিস্টার মার্কাস। পোয়ারো আবার নিচু হয়ে সিন্ধুকে ভেতরে হাত বোলাতে লাগলো। আরও কি একটা আছে দেখছি। বলতে বলতে একটা ছোট্ট জিনিস বের করে আনলো। দেখা গেল সেটা একটা পাতলা কালো চামড়ার সিগারেট কেস। এই তো আমারই সিগারেট কেস, বলে উঠলেন মিস্টার কার্কাস। তার গলার স্বর যেন একটু কেঁপে গেল। কিন্তু এগুলো তো আপনার নামের আদ্যক্ষর বলে মনে হচ্ছে না। সিগারেট কেসটা তুলে ধরল পোয়ারো। দেখা গেল পি আর বি অক্ষর দুটি মনোগ্রাম অঙ্কিত প্ল্যাটিনামে মিনে করা রয়েছে। মিস্টার মার্কাস সিগারেট কেসটা হাতে নিয়ে পরীক্ষা করে বললেন, আপনি ঠিকই বলেছেন মসিয়ে পোয়ারো, ইংরেজি অক্ষর দুটো আমার নামের আদ্যক্ষরের মতো হলেও অন্যরকম। এ তো পার্কারের। আমারও তাই সন্দেহ, বলল পোয়ারো। এটা খুবই অসতর্কতার প্রমাণ বলতে হবে। আমার সন্দেহ দস্তানাটাও তার হওয়া সম্ভব। ভগবান, বার্নার্ড পার্কার! ভাবতে পারছি না মসিয়ে পোয়ারো, বলতে লাগলেন মিস্টার মার্কাস। আমার হাত দ্বিধা নেই। রত্নগুলো উদ্ধার করার দায়িত্ব আমি আপনাকেই দিলাম মসিয়ে পোয়ারো। যদি পার্কারই অপরাধী বলে আপনি নিশ্চিত হন, তাহলে দরকার মতো পুলিশেও খবর পাঠাতে পারেন।
মিস্টার মার্কাসের বাড়ি ছেড়ে আসার পথে পরে বলল, বুঝলে হেস্টিংস, ভদ্রলোকের মানসিকতার কথাই বলছি। কি বিচিত্র দেখো, লেজুরওয়ালা মানুষদের দুহাত দিয়ে আগলে রাখতে চান, তাদের ক্ষেত্রে কোনো কেলেঙ্কারি চান না, কিন্তু পার্কার একজন সাধারণ মানুষ বলে তার ক্ষেত্রে পুলিশেও আপত্তি নেই। আমি অবশ্যই সাধারণেরই দলে, তাই ওই তরুণটির প্রতি আমি সহানুভূতি সম্পন্ন। ব্যাপারটা ভালো করে তলিয়ে দেখতে হচ্ছে। সমস্ত ব্যাপারটাই তো কেমন অদ্ভুত, বললাম আমি। ঠিক বলেছ, বলল পোয়ারো। মিস্টার মার্কাসের সন্দেহ লেডি কালকর্নের ওপর, আমার সন্দেহ রুস কাউন্টেস আর মিস্টার জনস্টনকে নিয়ে। অথচ যাকে আমরা কেউ গ্রাহ্যের মধ্যে আনিনি সেই বেচারি পারকারি হয়ে গেল আমাদের সম্ভাব্য অপরাধী, যদিও আমি এখনো নিশ্চিত নই। রুস কাউন্টেস আর আফ্রিকার কোটিপতি জনস্টনের ওপর তোমার সন্দেহ পড়ার কারণ কি, জানতে চাইলাম আমি। ব্যাপারটা খুবই সহজ বন্ধু। একজন রুস কাউন্টেস বা দক্ষিণ আফ্রিকার কোটিপতি সাজা খুব কষ্টকর নয়। যে কোনো বুদ্ধিমতী মহিলাই নিজেকে বিদেশের কাউন্টেস বলে দাবি করতে পারে। আবার পার্ক লেনে বিলাসবহুল বাড়ি ভাড়া করে যে কেউই দক্ষিণ আফ্রিকার কোটিপতি হিসাবে পরিচয় দিতে পারে। খুবই সরল কাজ এগুলো, তাই না? যাচাই করে দেখতে চাইবে না কেউ। কিন্তু মাঝপথে কথা বন্ধ করে পোয়ারো রাস্তার দুপাশে তাকিয়ে দেখল। আমরা বেরি স্ট্রিট ধরে চলেছি মনে হচ্ছে। আমাদের অসতর্ক তরুণ বন্ধুটি এখানেই থাকে। চলো তাহলে দেরি না করে এখান থেকে কাজ শুরু করা যাক। বসার ঘরেই পাওয়া গেল মিস্টার বার্নার্ড পার্কারকে। অদ্ভুত রংচঙে একটা ড্রেসিং গ্রাউন্ড পরে বসেছিলেন। কেমন মেয়েলি ধরনের মুখ। ফ্যাকাশে লোকটাকে দেখে মনে বিতৃষ্ণায় জেগে ওঠে। সুপ্রভাত মিস্টার পার্কার। ঘরে ঢুকে পড়ে উঠল পোয়ারো। মিস্টার মার্কাসের কাছ থেকে আসছি আমরা। গতকাল অনুষ্ঠানের সময় তার বাড়ি থেকে সমস্ত রত্ন কেউ লুট করেছে, সেই ব্যাপারে একটু খোঁজ খবর করতে আসা। বলতে বলতে পোয়ারো একটা দস্তানা এগিয়ে ধরল। দেখুন তো, এটা কি আপনার? মিস্টার পার্কার কেমন হকচকিয়ে গেলেন। দস্তানার দিকে তাকিয়ে রইলেন এক মুহূর্ত। এটা কোথায় পেলেন? কোনো রকমে যেন উচ্চারণ করলেন তিনি। এটা কি আপনার মিস্টার পার্কার? না মশিয়ে, ওটা আমার নয়। আর এই সিগারেট কেসটা, এটা আপনার? দুঃখিত, কোনোটাই আমার নয়। আমি রূপোর কেসই ব্যবহার করি। খুবই ভালো কথা। তাহলে ব্যাপারটা এবারে পুলিশের নজরে আনতে হচ্ছে দেখছি। ওহ, পুলিশ, আমার কথা শুনুন, বলে উঠলেন মিস্টার পার্কার। 1 মিনিট অপেক্ষা করুন, আমি একটু মিস্টার মার্কাসের সঙ্গে দেখা করতে চাই। ও কি চলে যাবেন না? পুলিশ বড় ভয়ের জীব, কারোর প্রতি কোনো সহানুভূতি দেখায় না ওরা। 1 মিনিট। পোয়ারো কোনো কথাই কান না দিয়ে ঘর ছেড়ে পথে নেমে পড়ল। চলতে চলতে বলল, বুঝলে হেস্টিংস, ছোকরা এবারে কি করে দেখা যাক। একটু উস্কে দিয়ে এলাম, মন্দ হয়নি কি কাজটা বলো? পোয়ারোর সেই উস্কে দেওয়ার খেলা সেদিন বিকেলের মধ্যেই বেশ জমে উঠল। বিকেলে সবে বাইরে থেকে ঘুরে এসে 2 বন্ধুতে বসে একটু আরাম করছি, এমন সময় আচমকা এক ঝটকায় দরজার পাল্লা যেন ভেতরে ছিটকে পড়ল। আমাদের বেজায় রকম চমকে দিয়ে ঝড়ের বেগে ঘরে ঢুকলো একটি মনুষ্য মূর্তি। বিস্মিত হয়ে দেখলাম আমাদের সামনে দাঁড়িয়ে এক জবরদস্ত মহিলা। এক গোছা বকের পালক গোজা তার মাথার টুপিতে। আকার আকৃতি বেশবাস দেখে কাউন্টেস ভেরা রসাকব বলেই সন্দেহ হলো আমাদের। আপনি মুসি পোয়ারো? এক নিঃশ্বাসে বলে চললেন কাউন্টেস। নিরাপরাধ ওই বাচ্চা ছেলেটাকে এভাবে অপরাধী বলে ভরকে দিয়ে কি সাংঘাতিক কাণ্ড করেছেন, বুঝতে পারছেন? এটা রীতিমতো অপমান। বেচারি ছেলেটার মনের অবস্থাটা একবার ভেবে দেখুন তো। আমি ওকে ভালোভাবেই জানি, নেহাতি ও বেচারা। ওর পক্ষে কিছু চুরি করা একেবারেই অসম্ভব। যাইও করে থাকুক, সবই করেছে আমার জন্য। আমি ওকে চুরির দায়ে অপদস্থ করে দিতে পারি না। পোয়ারো ধীর শান্ত ভঙ্গিতে কালো চামড়ার সিগারেট কেসটা এগিয়ে ধরল। তাহলে আপনি বলুন ম্যাডাম, এই কেসটা কি তার? হ্যাঁ, আমি চিনি, এটা ওরই। তাতে কিছু প্রমাণ হয় না মসিয়ে। ওই ঘরে আমরা সকলেই ছিলাম। যদি এটা ওখানে পেয়ে থাকেন, তাহলে কোনো ফাঁকে অসাবধানবশত পড়ে গিয়ে থাকবে। ওহ, আপনারা পুলিশেরা এত ভয়ানক, ওই জঘন্য লাল রক্ষীদের চেয়েও বাজে। এই দস্তানাটা দেখুন তো ম্যাডাম, এটাও কি তার? সংযত কণ্ঠে বলল পোয়ারো। এটা কি করে বলবো বলুন? সমান তেজে বলে চললেন কাউন্টেস। একটা দস্তানার সঙ্গে অন্যটা তফাৎ কখনো বলা যায় বলুন? দেখুন মসিয়ে পোয়ারো, পুলিশি ব্যাচের কথা বলে আমাকে ভোলাবার চেষ্টা করবেন না। ছেলেটাকে এভাবে কেলেঙ্কারির মধ্যে ফেলবেন না। ও
ওকে ছেড়ে দিতেই হবে। আপনি সেটা করবেন। কত টাকা চাই আপনার বলুন? আমার গয়না বিক্রি করে হলেও আপনাকে খুশি করার ব্যবস্থা করব। আচ্ছা, শান্ত হন ম্যাডাম। পোয়ারোকে বাধা দিয়ে কাউন্টেস বলে উঠলেন, না না, আর কথা বাড়িয়ে কাজ নেই। এই রফাই হলো। ওই নির্দোষ বেচারিকে অপদস্থ করবেন না। ছোকরা চোখে জল নিয়ে আমার কাছে ছুটে গিয়েছিল। আমি ওকে কথা দিয়েছি, যেভাবেই হোক আপনার সঙ্গে দেখা করে আমি ওকে বাঁচাবো। তাহলে ওই কথাই পাকা রইল। আমি এবারে যাচ্ছি। আবার একটা ঝড় যেন সবকিছু ঝাঁপিয়ে দিয়ে ঘর থেকে বেরিয়ে গেল। ঘরের হাওয়ায় ভেসে রইল দামি প্রসাধনের জোরালো সুগন্ধ। বলে উঠলাম আমি, বাপরে কি ভয়ানক মহিলা! আত্মকণ্ঠে বলে উঠলাম আমি। আচ্ছা, গায়ের লোমের কোটটা লক্ষ্য করেছো? হ্যাঁ বন্ধু, খুবই দামি আর আসল। বড় স্তম্ভিত ভাব কাটিয়ে উঠে বলল, নকল নয় হেস্টিংস, আসলই বটে। ওই কোটই তার অকাট্য প্রমাণ। আসল রুস কাউন্টেস যে তা যথার্থ। ওই ছোকরা পার্কার তার কাছেই গিয়ে কেঁদে পড়েছিল, বোঝা গেল। সিগারেট কেসটা তো ওরই, বললাম আমি। দস্তানাটাও তো হতে পারে। মৃদু হেসে পোয়ারো তার পকেট থেকে আরেকটা দস্তানা বার করে এনে আগেরটার পাশে রাখলো। ওটা একই জোরের বোঝা গেল। ও দ্বিতীয়টা কোথায় পেলে জানতে চাইলাম আমি। ব্যারি স্ট্রিটের বসার ঘরে টেবিলের নিচে পড়েছিল। পার্কার ছোকরা যে বেশি রকমের অসতর্ক তাতে কোনো সন্দেহ নেই। যাই হোক, যা আভাস পাওয়া যাচ্ছে, খুব সতর্ক হয়ে এগোতে হবে। পার্ক লেনে একবার ঘুরে আসা দরকার বোধ হচ্ছে ভায়া। দক্ষিণ আফ্রিকার কোটিপতি মিস্টার জনস্টনকে তার বাড়িতে পাওয়া গেল না। তিনি বাইরে গিয়েছিলেন। তবে তার সেক্রেটারির সঙ্গে কথা হলো আমাদের। জানা গেল মিস্টার জনস্টন এই প্রথম দক্ষিণ আফ্রিকা থেকে ইংল্যান্ডে এলেন। পরও সেক্রেটারিকে জিজ্ঞাসা করল, মিস্টার জনসন দামি পাথর সম্পর্কে আগ্রহী বলে শুনেছি, তাই কি? মনে হয় আগ্রহ সোনার খনিতেই বেশি, হেসে জবাব দিলেন সেক্রেটারি। পোয়ারো বিশেষ উৎসাহ বোধ করল না কথা বাড়াতে। দু চার কথার পরেই বিদায় নিল। সেদিনই বিকেলে একটা অদ্ভুত ব্যাপার রীতিমতো চমকে দিল আমাকে। দেখলাম বসার ঘরের আরাম কেদারায় বসে পোয়ারো বেশ মনোযোগ সহকারে একটা রুশ ভাষার ব্যাকরণ পড়ে চলেছে। এইসব কি হচ্ছে পোয়ারো? বিস্মিত হয়ে জিজ্ঞেস করলাম আমি। রুশ ভাষা শেখার জন্য উঠে পড়ে লেগেছে মনে হচ্ছে। কাউন্টেসকে খুশি করার মতলব ফেরেছে মনে হচ্ছে। আমার মুখে ইংরাজির বদলে রুশ ভাষায় কথা শুনলে কাউন্টেস একটু বেশি মনোযোগী হবেন বলেই আমার ধারণা। হেস্টিংস, তোমার কি মনে হয়? হ্যাঁ, তবে অভিজাত রুশেরা ফরাসিতেও কথা বলতে পারেন বলেই আমি জানি। তাহলে আর খেটে মরি কেন বলো? রইল তোমার রুশ ভাষা। বেশ কায়দা করেই বইটা ছুঁড়ে ফেলে দিল পোয়ারো। কিন্তু ব্যাপারটার যে ওখানে নিষ্পত্তি হলো তা আমার মনে হলো না। কেননা পোয়ারোর পাতলা ঠোঁটের কোণে হাসির আভাস লেগেছিল। ওর মনোভাবটা বোঝবার চেষ্টা করতে লাগলাম। তোমার মতলবটা ঠিক বোঝা যাচ্ছে না পোয়ারো, বললাম আমি। কাউন্টেস আসল রুশ কিনা যাচাই করার মতলব করেছো মনে হচ্ছে। তা নয় বন্ধু, কাউন্টেস সম্পর্কে কোনো সন্দেহ আমার নেই। তাহলে রুশ ভাষার ব্যাকরণ কেন? পোয়ারো হো হো করে হেসে উঠল, বলল, রুশ ব্যাকরণের প্রথম পাঠ দিয়েই এই মামলা শুরু করতে চাইছি হেস্টিংস। পরদিন সকালে প্রাতরাশের সময় পোয়ারো জানালো একবার মিস্টার মার্কাসের সঙ্গে দেখা করতে যাব। আমি যেন তার সঙ্গে থাকি। তাকে দেখে এবং কথা শুনে বিশেষ চিন্তিত বলে মনে হলো না আমার। প্রাতরাশ শেষ করেই দুজনেই রওনা হলাম বৃদ্ধ মিস্টার মার্কাসের বাড়ির দিকে। ভদ্রলোককে তার বাড়িতেই পাওয়া গেল, তবে বেশ শান্তই মনে হলো আজ। কোনো খবর আছে মসিয়ে পোয়ারো? সাগ্রহে জানতে চাইলেন তিনি। পোয়ারো নিঃশব্দে এক টুকরো কাগজ এগিয়ে ধরল মিস্টার মার্কাসের দিকে। এই মানুষটি আপনার রত্ন হাত সাফাই করেছেন মিস্টার মার্কাস। এবারে বলুন, ব্যাপারটা পুলিশের নজরে আনবো না আপোষের রত্নগুলো আপনি পেতে চান? কাগজে লেখা নামটা দিকে তাকিয়ে মার্কাস হতভম্ব হয়েছিলেন। পোয়ারোর কথা শুনে চমকে উঠলেন। অবিশ্বাস্য কাণ্ড! মসিয়ে পোয়ারো, কোনো রকম কেলেঙ্কারির মধ্যে আমি যেতে চাই না। আমি আশা করবো বিচক্ষণতার সঙ্গে আপনি ব্যাপারটা রফা করবেন। পোয়ারো আর সেখানে সময় নষ্ট করলো না, সঙ্গে সঙ্গে বাইরে বেরিয়ে ট্যাক্সি ধরলো। আমাদের ট্যাক্সি ছুটে চলল কার্লটনের দিকে। কার্লটনে পৌঁছে কাউন্টেসের খোঁজ করলো পোয়ারো। সঙ্গে সঙ্গেই আমাদের কাউন্টেসের ঘরে পৌঁছে দেওয়া হলো। আসুন মসিয়ে পোয়ারো, আশা করি সুখবর নিয়ে এসেছেন। ওই বাচ্চা ছেলেটা নিশ্চয়ই বিপদমুক্ত হয়েছে। হ্যাঁ ম্যাডাম, আপনার বন্ধু মিস্টার পার্কার সম্পূর্ণ নিরাপদ। তার গ্রেপ্তার হওয়ার কোনো সম্ভাবনা নেই, বলল পোয়ারো। চমৎকার,
আপনাদের বুদ্ধির প্রশংসা করছি মসিয়ে পরো, অল্প সময়ের মধ্যেই কাজটা শেষ করেছেন। কিন্তু ম্যাডাম, আমি যে মিস্টার মার্কাসকে কথা দিয়েছি আজই তার রত্নগুলো ফেরত দেওয়ার ব্যবস্থা করব। সংযত কণ্ঠে বলল পোয়ারো। তাহলে ম্যাডাম, আপনাকে অনুরোধ জানাচ্ছি এক মুহূর্ত দেরি না করে ওগুলো আমার হাতে তুলে দেওয়ার ব্যবস্থা করুন। ওদিকে আমি ট্যাক্সি দাঁড় করিয়ে এসেছি, যদি কোনো কারণে স্কটল্যান্ড ইয়ার্ডে যাবার দরকার হয় আশা করি আমার অবস্থাটা আপনি বুঝতে পারবেন। কাউন্টেসের মধ্যে কোনো ভাবান্তর ঘটল না। তিনি একটা সিগারেট ধরিয়েছিলেন, পোয়ারোর দিকে দৃষ্টি নিবদ্ধ করে ধোঁয়ার রিং তৈরি করতে লাগলেন। সহসা উজ্জ্বল হাসিতে কেঁপে কেঁপে উঠল কাউন্টেসের পুষ্ট শরীর। ধীরে ধীরে উঠে দাঁড়ালেন তিনি। একটা দেওয়াল আলমারির কাছে গিয়ে ডালা খুলে একটা কালো রেশমি রঙের হাত ব্যাগ বার করে আনলেন। এই নিন, ভেতরে সবই ঠিকঠাক আছে। ব্যাগটা আলতো করে পোয়ারোর দিকে ছুড়ে দিয়ে কাউন্টেস বললেন, আপনি যখন ট্যাক্সি দাঁড় করিয়ে রেখেছেন তখন আর কথা কি? ব্যাগটা হাতে নিয়ে উঠে দাঁড়ালো পোয়ারো। আপনাকে অভিনন্দন জানাচ্ছি ম্যাডাম, পরিস্থিতির গুরুত্ব আপনি খুবই তাড়াতাড়ি উপলব্ধি করতে পেরেছেন। বিদায় ম্যাডাম, লা কমতে। কথা শেষ করে ঘুরে দাঁড়াতে গিয়েই হঠাৎ যেন মনে পড়ে গেল, সেভাবে বলে উঠল পোয়ারো, ও মাফ করবেন, প্রায় ভুলেই গিয়েছিলাম আপনার সিগারেট কেসটা। পোয়ারো কেসটা এগিয়ে ধরলে কাউন্টেস সেটা হাত বাড়িয়ে নিলেন। একটি কথাই কেবল উচ্চারণ করলেন, বুঝেছি। সিঁড়ি দিয়ে নামতে নামতে পোয়ারো বলল, ওহ, বড় সাংঘাতিক মহিলা, এতটুকু চমকান না, স্নায়ু যেন ইস্পাতের তৈরি। লক্ষ্য করেছো, মুহূর্তের মধ্যে অবস্থা বুঝে নিয়ে বিনা বাক্যপয়ে সব মেনে নিলেন। এমনভাবে তুচ্ছ হাসির মধ্য দিয়ে পরাজয়কে গ্রহণ করা খুব সাধারণ ব্যাপার নয়। কিন্তু কাউন্টেসকে কখন থেকে সন্দেহ করতে শুরু করেছিলে তুমি? আগ্রহে জানতে চাইলাম আমি। বন্ধু, গোড়া থেকেই বলতে পারো। দস্তানা সিগারেট কেসই আমাকে পথ দেখিয়ে দেয়। অনেক ভাবতে হয়েছে আমাকে। এমনভাবে দুটো প্রমাণ ফেলে যাওয়া পারকারের পক্ষে চরম অসতর্কতার লক্ষণ। ওই রকম অসম্ভব। আবার কেউ ওকে চুরির সঙ্গে জড়াতে চাইলে একটা প্রমাণই যথেষ্ট। সিগারেট কেস আবার দস্তানা, দুটো জিনিস ফেলে রাখার দরকার পড়ে না। এসব বিবেচনা করেই আমাকে সিদ্ধান্তে আসতে হলো দুটো জিনিসের একটা নিশ্চিত অন্য কারো। দস্তানাটা পারকারে এটা নিশ্চিত জানার পর সিগারেট কেসের মালিক কে হবে ভাবতে লাগলাম। লেডি কালকনের যে নয় এটা পরিষ্কার। ভাবলাম তাহলে মিস্টার জনস্টনের, তার সেক্রেটারির সঙ্গে কথা বললাম আমি। তখনই সমস্ত ব্যাপারটা পরিষ্কার হয়ে গেল আমার কাছে। মিস্টার মার্কাস বলেছিলেন কাউন্টেস রাশিয়া থেকে কিছু রত্ন নিয়ে এসেছেন। এরপর তার একটা কাজই করবার ছিল, তা হলো সেট থেকে অন্য পাথরগুলো খুলে মিশিয়ে ফেলা। ভাগ্যক্রমে তা হয়নি। তাহলে সেগুলো বেছে উদ্ধার করা খুবই কঠিন হয়ে পড়ত। যেভাবেই হোক পারকারের একটা দস্তানা গোপনে সরিয়ে নিয়ে তিনি সুযোগ মতো সিন্ধুকে ঢুকিয়ে রেখেছিলেন। এ কাজটা কিছুমাত্র অসম্ভব না। সে করে তিনি নিজের সিগারেট কেস ওখানে ফেলে রাখতে যাবেন না। কিন্তু আমি বলবার চেষ্টা করলাম, কাউন্টেসের নামের আদ্যক্ষর তো ভি, আর সিগারেট কেসটার ওপরে তো ছিল বি আর টি, তাহলে ওটা তার হয় কি করে? পোয়ারো শান্তভাবে হাসলো আমার দিকে তাকিয়ে বলল, এখানেই আমার রুশ ভাষা চর্চা সার্থক বলতে পারো বন্ধু। রুশ ভাষায় বি হলো আর। ও, রুশ ভাষা জানা নেই বলে আমি তো এটা আন্দাজ করতেই পারিনি। আমিও জানতাম না হেস্টিংস, সেই জন্যই ওই ছোট্ট বইটা দরকার হয়েছিল। ওইদিকে তোমারও দৃষ্টি আকর্ষণ করতে চেয়েছিলাম। আমরা পথে এসে নামলাম। এবার একটা ট্যাক্সি ধরতে হবে। শুনছিলেন আগাথা ক্রিস্টির কাহিনী দ্য ডাবল ক্লু। সমগ্র পাঠ এবং বিভিন্ন চরিত্রে ছিলাম আমি লোকনাথ। বিভিন্ন স্বাদের গল্প, প্রবন্ধ এবং উপন্যাস শুনতে আমাদের চ্যানেলটিকে ফলো করুন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হচ্ছে আপনাদের সাথে আরো নতুন গল্প নিয়ে। ভালো থাকবেন আপনারা সবাই।